নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। আকাশটা গত 3 দিন ধরে এক নাগারে কেঁদে চলেছে। শ্রাবণের এই ভারী বর্ষণে পুরনো চুনকাম খসে পড়া দেওয়ালগুলো আরও বেশি স্যাঁতস্যাঁতে আর জরাজীর্ণ দেখাচ্ছে। চিতপুর রোডের ট্রাম লাইনগুলো জলের তলায় অদৃশ্য। মাঝে মাঝে দু একটা লরি বা ট্যাক্সি চাকার তলায় নোংরা জল ছিটকে দিয়ে চলে যাচ্ছে। রাত তখন প্রায় 2:30। কলকাতার সিংহভাগ মানুষ যখন ঘুমের গভীরে মগ্ন, তখন অবিনাশ কবিরাজ লেন আর সোনাগাছির ঘিঞ্জি গলির ভেতরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। ভোরের আবছা কুয়াশায় ঢাকা পাড়াটা পুরোপুরি জেগে ওঠেনি। গলির মোড়ে পৌরসভার তেলের আলোটা টিমটিম করে জ্বলছে, আর নর্দমার ধার ঘেঁষে একটা কুকুর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। এই পল্লীতে রাতের কোলাহল ভোর হতে হতেই এক অদ্ভুত নিস্তব্ধতায় তলিয়ে যায়। আজ সেই নিস্তব্ধতা ভাঙল এক তীক্ষ্ণ চিৎকারে। খুন 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 হয়ে গেছে! ওগো, কে কোথায় আছো গো? সর্বনাশ হয়ে গেল! গলাটা ছিল যমুনার। সে এই মোড়েই গত 20 বছর ধরে পানবিড়ির দোকান চালায়। এই অঞ্চলের সব খবর নখদর্পণে তার। তার চিৎকার শুনে 2-4 জন খদ্দের ছাতা মাথায় দিয়ে এদিক ওদিক পালালো, আর ঘরের জানলা দিয়ে উকি মারতে লাগলো চড়া মেকআপ করা কিছু মুখ। চিৎকারটা এসেছিল হীরালাল লেনের গলি ভেতরের একটি মাঝারি মাপের দোতলা বাড়ি থেকে। বাড়ির বাইরে জটলা পাকিয়ে দাঁড়িয়ে ফিসফাস শুরু করে দিয়েছে জনাকয়েক কৌতূহলী খদ্দের আর পাড়ার মাতাল। খুন হয়েছে কমলা নামের এক গণিকা। দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কমলার অল্পবয়সী পরিচারিকা মঙ্গলা। দারোগা রাখালবাবু খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছলেন মিনিট 15 মধ্যে, সঙ্গে কনস্টেবল শ্রীচরণ আর হরিপদ। শ্রীচরণ আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাখাল তার সামনে গিয়ে দাঁড়ালেন। যমুনা, তুমি প্রথম বডিটা দেখেছ, ঠিক কি ঘটেছিল বলো তো? যমুনা হাত জোর করে বলল, হুজুর, আমি রোজ ভোর 4টেই দোকান খোলার আগে দিদির ঘরের সামনে চায়ের ফ্লাক্স আর পান রেখে আসি। দিদি একটু ভোরে উঠত। আজও যখন 4:30 নাগাদ ওপারে গেলাম, দেখলাম দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। আমি ভাবলাম দিদি হয়তো জেগেই আছে। ডাকলাম, দিদি চা এনেছি। কোনো সাড়া না পেয়ে একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল, আর আর ভেতরে তাকাতেই। যমুনা আর বলতে পারল না। আতঙ্কে তার গলা বুজে এলো। দোতলার যে ঘরে কমলা থাকত সেদিকে এবার যেতে লাগলেন রাখালবাবু। ঘরের দরজাটা ভেজানো ছিল। ভেতরে ঢুকতেই দেখা গেল কমলাকে। বিছানায় চিত হয়ে শুয়ে আছে সে। ধস্তাধস্তির চিহ্ন নেই, তবে পরনে রেশমি শাড়িটা কিছুটা অবিন্যস্ত। গলার ওপর কালো হয়ে থাকা কালশিরে দাগটাই বলে দিচ্ছে মরার আগে কি পরিমাণ কষ্ট পেয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কোনো সবল হাত অত্যন্ত নিষ্ঠুরভাবে তার গলা টিপে ধরেছিল, যতক্ষণ না শেষ নিঃশ্বাসটি বায়ুভূত হয়ে যায়। তার খোলা চোখ দুটো যেন ঘরের কড়িকাঠের দিকে একদৃষ্টে চেয়ে এক অব্যক্ত যন্ত্রণার সাক্ষ্য দিচ্ছে। কনস্টেবল হরিপদ ঘরের চারপাশটা খুঁটিয়ে দেখে থেকে বলল, দেখে তো মনে হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই খুন। আলমারি লণ্ডভণ্ড করা হয়েছে। রাখাল কমলার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, লণ্ডভণ্ড করা হয়েছে নাকি করা হয়েছে বলে দেখানোর চেষ্টা হয়েছে সেটা ভাবার বিষয়। একটু ভালো করে দেখো, গলায় সোনার হারটা অক্ষত, কানের দুলও খোয়া যায়নি। চোর এগুলো না নিয়ে এমনি এমনি পালাতো। তারপর এগিয়ে গিয়ে দেখলেন খাটের পাশে একটা ছোট গোলটি পাই, তার ওপর পিতলের পানের বাটা আর একটা খালি কাচের গ্লাস। ঠিক খালি নয়, চায়ের গ্লাসে এখনো 1 চুমুক চা অবশিষ্ট।
আলমারির পাল্লাটা অল্প একটু হাঁ করা। রাখালবাবু নিজের হাতে আলমারি খুলে দেখলেন ভেতরে কমলার দামি বেনারসি শাড়ি, সোনার গহনা আর নগদ টাকার তোড়া একদম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। কোনো কিছুই চুরি যায়নি। রাখালবাবু গালচুলকে বললেন, দেখো কিছুই চুরি হয়নি, তার মানে কোনো আক্রোশ অথবা অন্য কোনো গোপন হেতু রয়েছে এর পেছনে। পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করে পেন্সিল দিয়ে কিছু একটা লিখছিলেন। ঠিক এই সময় ঘরের দরজায় একটা ছায়া পড়ল। কমলার এই লাইনের মাসি, নাম মায়াদেবী, উনি চোখে জল নিয়ে ঘরে ঢুকলেন। মায়াদেবীর বয়স 50-এর কোঠায়, ভারী শরীর, পান খাওয়া লাল দাঁত। তিনি ঢুকেই কান্নার সুরে বললেন, ও গো বাবুরা, আমার কমলির কি গতি হলো গো। রাখাল মায়াদেবীর দিকে ঘুরে দাঁড়ালেন। তার গলার আওয়াজ এবার বেশ গম্ভীর। কান্নাকাটি বন্ধ করুন মায়াদেবী, আগে বলুন কমলা আপনার এখানে কতদিন ধরে আছে? মায়াদেবী ছপ করে কান্না থামিয়ে দিলেন। ধমকে কাজ হয়েছে। তিনি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বললেন, তা বছর 5 হবে বাবু। বিহারের দিক থেকে এক দালালের হাত ধরে এসেছিল। দেখতে খাসা ছিল, গানও গাইতে ভালো, তাই অল্প দিনেই আমার এই কোঠার নাম করে দিলে। কাল রাতে ওর ঘরে শেষ খদ্দের কে এসেছিল? কোনো চেনা লোক? রাখাল প্রশ্ন করলেন। মায়াদেবী একটু ইতস্তত করতে লাগলেন। এদিক ওদিক তাকিয়ে বললেন, বাবু, আমাদের এই লাইনে কি সবার পরিচয় নাম খাতা কলমে লেখা থাকে? কত বড় লোক আসে, গাড়ি হাঁকিয়ে আসে। তবে কাল রাতে কে এসেছিল? সত্যি কথা বলুন, নইলে খুনের সহযোগী হিসাবে আপনাকে চালান করে দেবো। রাখাল গর্জে উঠলেন। মায়াদেবী ভয় পেয়ে গিয়ে বললেন, না না বাবু, আমি কিছু করিনি। কাল রাত 12টা নাগাদ একজন বাবু এসেছিলেন, মুখটা চাদরে ঢাকা ছিল। কমলি ওনাকে দেখে খুব খাতির করে ভেতরে নিয়ে গেল। আমাকে বলল, মাসি, তুমি নিচে যাও, আজ আর কাউকে ওপরে পাঠিও না। আমি তো নিচে গিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভোরে যমুনার চিৎকারে ঘুম ভাঙলো। কমলা কি ওই লোককে আগে থেকেই চিনতো? মনে তো হলো চেনে। সচরাচর অত রাতে অচেনা কাউকে ঘরে নিত না। আর ওই বাবু আসার পর সঙ্গে সঙ্গে দেখলাম ও নিজের ঘরে ঢুকিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। অন্য সময় তো অনেক নখরা করতো। মায়াদেবী জানালেন। এরপর পরিচারিকা মঙ্গলাকে ডাকা হলো। গতকাল রাতে শেষবার একে জীবিত কে দেখেছিল? কে কে এসেছিল ঘরে বলতে পারবে? মঙ্গলা অস্ফুট স্বরে বলল, আগে রাতে তো সব বাবুরাই আসতেন, গতকাল রাতেও এসেছিলেন। তবে একটা লোক কেমন যেন পা টেনে টেনে হাঁটে, তাকে আমি নিচ থেকে বেরোতে দেখেছিল। রোজই আসতো? না, তবে মাঝে মাঝে মনে হয় আসতো। এমন সময় কনস্টেবল শ্রীচরণ ঘরের বাইরে থেকে ডেকে বলল, বাবু, নিচে একজন সাক্ষী পাওয়া গেছে। ও বলছে কাল রাতে কাকে নাকি বেরোতে দেখেছে। রাখালবাবু বারান্দায় এসে দাঁড়ালেন। সিঁড়ি দিয়ে উপরে নিয়ে আসা হলো এক মাঝবয়সী মাতাল গোছের লোককে। লোকটার নাম ভজুয়া। সে এই গলিরই এক মোড়ের মাথায় বসে রাতে তামাক বেচে আর পাহারা দেয়। ভজুর চোখ দুটো এখনো লাল, রাতের নেশা পুরোপুরি কাটেনি। রাখালবাবু কড়া গলায় জিজ্ঞেস করলেন, কি হে ভজুয়া, রাতে কি দেখেছিলে খোলসা করে বলো তো দেখি। কোনো গড়বড় করলে কিন্তু লকআপে পুড়ে দেবো। ভজু ভয়ে দুহাত জোর করে বলল, ও দোহাই হুজুর, আমি গরিব আদমি আছি হুজুর, ঝুঠা কথা বলবো না। কাল রাতে যখন ও বড় ঘড়িতে 1টা বাজলো, মতলব 1 বাজা, আমি তখন ওই মোড়ের মাথায় বসে বিড়ি খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম এক বড় ফিটন গাড়ি কমলার বাড়ির গলির মুখে এসে থামলো। गाड़ी থেকে নামলেন এক बाबू। तो गाय में मतलब दामी कश्मीरी साल था। माथाय बहुत बड़ा एक मस्त मतलब मस्त पागड़ी था।
আমি হই পাগড়ি পশ্চিমী হুজুর। এই জিনিস জমিদার বাবুর না হয়ে যায় না। রাখালবাবুর ভুরু কুঁচকে গেল। জমিদার হেমাঙ্গভূষণ চৌধুরী? তুমি নিশ্চিত? হ্যাঁ হুজুর, 100 বার নিশ্চিত। আলোটা ওনার মুখের উপর পড়েছিল। উনি প্রায় আসেন এ বাড়িতে। কাল রাতেও ওনাকে বহুত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠতে দেখেছি। ওনার মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল হুজুর, কিন্তু সাল আর হাঁটার ধরন দেখেই আমি চিনে নিয়েছি হুজুর। আমি সত্যি কথা বলছি হুজুর। মুঝে মাফ कीजिए হুজুর, मैं कुछ नहीं जानता। পুলিশের কাছে মামলাটা অত্যন্ত সহজ হয়ে গেল। সোনাগাছির এক গণিকা খুন হয়েছে, আর জমিদার কাল রাতে সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে পালিয়ে যেতে দেখা গেছে। জমিদার বাবুরা মাঝে মাঝেই কামের বসে বা রাগের মাথায় এসব কাণ্ড ঘটিয়ে বসেন। এটা নতুন কিছু নয়। কিন্তু রাখালবাবুর মনের কোণে একটা খটকা রয়েই গেল। হেমাঙ্গভূষণ সম্ভ্রান্ত ঘরের মানুষ, প্রচুর খাতির তার সমাজে। কমলাকে যদি তিনি খুনই করতে চান, তবে নিজের ফিটন গাড়ি নিয়ে রাজপথে বুক ফুলিয়ে আসবেন কেন? আর কমলা তো তার ঘরের কেউ নয় যে তাকে মেরে সম্পত্তি দখল করতে হবে। তাছাড়া ঘর ভেতর থেকে বন্ধ ছিল না, কোনো হট্টগোলের আওয়াজও প্রতিবেশীরা পায়নি। রাখালবাবু নিজের মনেই বললেন, ব্যাপারটা যত সহজ দেখাচ্ছে তত সহজ বোধহয় নয়। উনি হ্যারিসন রোডের দিকে ছুটিয়ে দিলেন ফোর্ড গাড়িটা। যেতে যেতে ভাবতে লাগলেন, হেমাঙ্গভূষণকে কি এখনই গ্রেপ্তার করা উচিত? লোকটার দাপট আছে, এদিকে প্রত্যক্ষদর্শীর বয়ানও খুব জোরালো। সত্যবতী কদিন হলো খোকাকে নিয়ে দাদার কাছে গেছে, তাই অজিত আর ব্যোমকেশ ওদের দুজনের পোয়া 12। মটিরাম গজগজ করতে করতে 3 দফা চা দিয়ে গেছে। অলসভাবে চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজটা পড়ার চেষ্টা করছিল অজিত। তার লেখা টেখার চাপ কম, পুজো সংখ্যার লেখাগুলো সব জমা করে দিয়েছে। ব্যোমকেশ গানের সুর নিয়ে পড়েছে। পণ্ডিত সারঙ্গদেবের একটা বই পড়ছে আর পায়চারি করছে। তার পরনে শান্তিপুরী ধুতি আর গায়ে একটা হালকা চাদর জড়ানো। পায়চারি দেখেই বোঝা যাচ্ছে কোনো এক অদৃশ্য জট সে মনের মধ্যে খোলার চেষ্টা করছে। এমন সময় দরজায় টোকা পড়ল। অজিতই এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেখল রাখালবাবু এসেছেন। আরে রাখালবাবু যে, কি খবর? আজকাল তো দেখাই পাওয়া যায় না আপনার। অজিত হাসি মুখে অভ্যর্থনা জানালো। ঘরে প্রবেশ করলেন লালবাজারের দারোগা রাখালবাবু। মুখখানা চিন্তায় গম্ভীর, কপালের ঘাম মুছতে মুছতে বললেন, আর দেখা, সকাল সকাল এসে বিরক্ত করলাম। ব্যোমকেশ হাসি মুখে বলল, কি বলছেন কি মশাই? বিরক্ত আবার কি বলুন? সকালের চা সবে শেষ হয়েছে। এই পুটি, আর 1 কাপ চা দিয়ে যা। সাত সকালে একেবারে নতুন কোনো গোলমাল নাকি? রাখালবাবু চেয়ারে বসে ক্লান্তিতে বললেন, হ্যাঁ, একটু ফাঁপড়ে পড়েছি বলতে পারেন। সোনাগাছির এক গণিকা খুন হয়েছে আজ ভোরে, নাম কমলা, আর মামলাটায় জড়িয়ে পড়েছেন জমিদার হেমাঙ্গভূষণ চৌধুরী মশাই। অজিত খবরের কাগজটা পাশে রেখে উৎসুক হয়ে বসল। হেমাঙ্গবাবু? সে কি মশাই? উনি যে বড় বড় দাতব্য চিকিৎসালয় চালান, ওই মানুষ এমন একজনকে খুন করতে গেলেন কেন? অজিত, উনি বলেছেন নাকি খুনটা উনিই করেছেন? জড়িয়ে পড়াটা তো এক জিনিস নয় খুন করার সঙ্গে। শুনতে দাও না পুরোটা। আসলে ব্যোমকেশের হাতেও কিছুদিন কেস টেস আসছিল না। রাখালবাবু একে একে সকালের সমস্ত ঘটনা, কমলার মৃতদেহ উদ্ধার, গলায় ফাঁসের দাগ, কোনো চুরি না হওয়া এবং পাহারাওয়ালা ভজুর সাক্ষ্য সব বিস্তারিত বললেন। সব শুনে ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে প্যাকেট থেকে সিগারেটটা বের করে ধরিয়ে চোখ বুঝল। ধোঁয়াটা তার আঙুলের ফাঁক দিয়ে কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যেতে লাগল। কিছুক্ষণ পর চোখ খুলে ধীর গলায় বলল, রাখালবাবু, একটা কথা বলতেই হচ্ছে। উনি যদি জমিদার হন, তবে এই খুনটা খুব বোকামির কাজ হয়েছে। অজিত অবাক হয়ে জিজ্ঞেস করল, বোকামির কাজ মানে? জমিদারের সঙ্গে তো একটা সম্পর্ক ছিলই, লোকলজ্জার ভয়েও তো করে থাকতে পারেন, তা বোকামি বলছো কেন?
ভেবে দেখো অজিত, জমিদার হেমাঙ্গ ভূষণ চৌধুরী বোকা মানুষ নন। তার মতো প্রভাবশালী ব্যক্তিত্ব যদি কাউকে খুন করতে চান, তবে নিজের ফিটেন গাড়ি নিয়ে সকলের সামনে গলির মুখে এসে দাঁড়াবেন না। তাছাড়া একজন গণিকাকে সরাবার জন্য জমিদার নিজে সোনাগাছিতে এসে নিজের হাতে গলা টিপে খুন করবেন, এটা অবিশ্বাস্য ঠেকে। পেশাদার খুনি দিয়ে কাজটা করালে তো তার কোনো নাম জড়াতো না। নিজের হাতে খুন করার অর্থ হলো তিনি চরম বিপদে পড়ে এই কাজ করেছেন, অথবা খুনি অন্য কেউ যে জমিদারকে ফাঁসাতে চাইছে। রাখালবাবু মাথা চুলকে বললেন, আপনার যুক্তি ঠিক ব্যোমকেশ বাবু, কিন্তু আরেকটা তথ্য আপনাদের জানাই। আজ সকালেই জমিদারের ব্যারিস্টার নরেন্দ্র বসু আমার বাড়িতে এসেছিলেন। তিনি অত্যন্ত ঘাবড়ে গিয়ে আমাদের একটা নথিপত্র দেখালেন। সেটি হেমাঙ্গবাবুর নিজের হাতে লেখা উইলের এক খসড়া। উইল? উইলে কি লেখা আছে? উইলে লেখা আছে জমিদারবাবু তার নিজের সম্পত্তির প্রায় 1/3 কমলার নামে লিখে দিয়েছেন। ব্যারিস্টার বাবু বললেন হেমাঙ্গবাবু কিছুদিন আগেই এই উইলের খসড়াটি তৈরি করতে দিয়েছিলেন। এখন কথা হচ্ছে, যে মানুষ কমলাকে নিজের সম্পত্তির একটা বিশাল অংশ দিয়ে দিতে যাচ্ছিলেন, তিনি হঠাৎ তাকে খুন করতে যাবেন কেন? নিজের উইল বাঁচানোর জন্য? কিন্তু উইল তো এখনো আইনিভাবে রেজিস্ট্রি করা হয়নি। সেটা হেমাঙ্গবাবু যখন খুশি ছিঁড়ে ফেলতে পারতেন। অজিত চোখ বড় বড় করে বলল, সর্বনাশ! সম্পত্তি লিখে দিতে যাচ্ছিলেন একজন গণিকাকে, তাও 1/3 সম্পত্তি! জমিদারের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? ব্যোমকেশ চেয়ারে এসে বসল। সে বলল, আমি একবার দেখতে চাই রাখালবাবুর খুনের জায়গাটা। নিশ্চয়ই ব্যোমকেশ বাবু, চলুন। আপনার যাওয়ার জন্যই তো আমি পথ চেয়ে বসেছিলাম। চলুন, ওখানকার দারোয়ানদের বলে রেখেছি ঘরটি যেমন ছিল তেমনই সিল করে রাখতে। চা জলখাবার খেয়ে আমরা রওনা হলাম চিতপুর রোডের দিকে। বড় বাজার জোড়াসাঁকো পেরিয়ে সোনাগাছির দোতলা বাড়িটার সামনে। বাড়িটির সামনে এখনও পুলিশের পাহারা বসানো। ব্যোমকেশ আর আমাকে পুলিশ দারোগার সঙ্গে আসতে দেখে আরও বেশি কৌতূহলী হয়ে উঠল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ব্যোমকেশ সোজা কমলার ঘরে চলে এলো। খাটের চাদরটা তখনও কুঁচকে রয়েছে, যেমনটা ভোরের দিকে কমলার দেহ পাওয়ার সময় ছিল। একটা আতরের সুগন্ধ পাওয়া যাচ্ছে সেখানে। ব্যোমকেশ ঘরের প্রতিটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রথমে সে গেল গোল টিপাইটির কাছে। সেখানে রাখা চায়ের কাপটার দিকে ঝুঁকে পড়ল সে। অজিত, দেখো এটা। ব্যোমকেশ আঙুল দিয়ে দেখালো আধ খাওয়া চা। চায়ের ওপরে একটা হালকা স্বর পড়েছে। দেখে বললাম, চাটা খুনি কাপের অর্ধেকটা পানের পর তাড়াহুড়ো করে কাপটা নামিয়ে রেখেছিল মনে হচ্ছে। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে ঘরের মেঝেতে চোখ বোলাতে বোলাতে খাটের তলার দিকে এগোলো। হঠাৎ মেঝের থেকে অত্যন্ত চকচকে একটা জিনিস সে কুড়িয়ে তুলল। জিনিসটি নিজের হাতের তালুর উপর রেখে সে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো সেটা। কি পেলেন ব্যোমকেশ বাবু? একখানা মুক্তোর বোতাম। সাধারণ মুক্তো নয় রাখালবাবু, খাঁটি বাসুরা মুক্তো দিয়ে তৈরি পাঞ্জাবির বোতাম। বোতামের পেছনের সোনার হুকটি একটু বাঁকা হয়ে গেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ধস্তাধস্তির সময় একটি ছিঁড়ে মেঝেতে পড়ে গিয়েছিল। খুনি তাড়াহুড়ো করে যাওয়ার সময় এটা চোখে পড়েনি। বলেন কি ব্যোমকেশ বাবু? জমিদারের পাঞ্জাবিতেই তো মুক্তোর বোতাম থাকে। নিশ্চিত এটা ওনারই বোতাম। ব্যোমকেশ হাসল। তারপর সে দেওয়ালের দিকে তাকালো। দেওয়ালে ঝুলছিল একটা বাংলা ক্যালেন্ডার, চৈত্র মাস। ব্যোমকেশ ক্যালেন্ডারটার খুব কাছে গিয়ে দেখল। ক্যালেন্ডারের পাতার ওপর লাল কালি দিয়ে 3টি নির্দিষ্ট তারিখ গোল গোল করে দাগানো রয়েছে। তারিখগুলো হলো 5ই ফাল্গুন, 4ঠা চৈত্র এবং আজকের তারিখের আগের দিনটা, অর্থাৎ 25শে চৈত্র। ক্যালেন্ডারে 3টে তারিখে দেখছি লাল দাগ দেওয়া। ব্যোমকেশ নিজের ডায়েরিতে তারিখগুলো টুকে নিল। 3টি মাসের প্রায় একই সময়ে এই তারিখগুলো লাল দাগ করা। এর তাৎপর্য কি হতে পারে? কোনো স্মরণীয় দিন নাকি
সে এরপর আলমারিটি খুলে দেখল। আলমারির ড্রয়ারে নগদ প্রায় 2000 টাকা আর বেশ কিছু সোনার অলংকার সাজানো রয়েছে। কোনো কিছুই কেউ স্পর্শ করেনি। ব্যোমকেশ সোজা হয়ে দাঁড়িয়ে চাদরটা ঠিক করে নিল, তারপর বলল, চলুন রাখালবাবু। আমি যেতে যেতে বললাম, তাহলে মুক্তোর বোতাম আর এই আতরের গন্ধই তো হেমাঙ্গবাবুকে খুনি প্রমাণ করার জন্য যথেষ্ট। ব্যোমকেশ গম্ভীর গলায় বলল, হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু খুনি যে একজন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে অত্যন্ত সুচারুভাবে নিজের সমস্ত পদচিহ্ন রেখে গেছে, অথবা অন্যের পদচিহ্ন এঁকে দিয়ে গেছে। রাখালবাবু, এবার চলুন জমিদার হেমাঙ্গ ভূষণের মুখোমুখি হতে হবে। তিনি এখন কোথায়? উনি ওনার প্রাসাদে গৃহবন্দী অবস্থায় আছেন। ওনাকে এখনো থানায় নিয়ে যায়নি ওনার প্রতিপত্তির খাতিরে, তবে পুলিশ কড়া পাহারা দিচ্ছে। জমিদার বাবুর ওখানে এক্ষুনি যাবে নাকি? না অজিত, আশেপাশের মানুষদের সঙ্গে একটু কথা বলতে হবে। প্রথমে ডাকা হলো পাশের ঘরের বাসিন্দা কুসুমকে। মেয়েটির বয়স খুব বেশি হলে 22, চোখে ঘন কাজল, কিন্তু মুখে ভয়ের ছাপ। কমলার সঙ্গে তোমার ভাব ছিল? হ্যাঁ বাবু। কাল রাতে কিছু শুনেছিলে? চিৎকার শুনিনি, তবে বলো। রাত 12টার একটু আগে দিদি গান ধরেছিল। গান? হ্যাঁ, খুব আস্তে। কি গান? কুসুম একটু ভেবে গুনগুন করে উঠল, সখী ভাবনা কাহারে বলে। তারপর? গানটা শেষও করল না, মাঝপথে থেমে গেল। মনে হলো কেউ এসেছে। রাগারাগি চলছিল? ব্যোমকেশ চুপ করে গেল। এরপর এলো এক বৃদ্ধ দালাল, নাম গদাধর। বয়স ওই 70-এর কাছাকাছি, মাথা ভর্তি সাদা চুল। লোকটা এসে বলল, বাবু, এ লাইনে 40 বছর ধরে আছি। কমলাকে কেমন মানুষ মনে হয়েছে? ওই লাইনের মেয়ে ছিল না বাবু। ভাগ্য মন্দ হলে যা হয় আর কি। একদিন এই নরক ছেড়ে চলে যাব, দেখুন সে চলেই গেল হতভাগী। এবার ডাকা হলো গাড়োয়ান হাশেমকে। তার কাজ রাতের বেলায় বাবুদের গাড়ি এনে দাঁড় করানো। কাল রাতে কারা এসেছিল মনে আছে? হাশেম আঙুল গুনতে লাগলো। 3 জন। প্রথমে কে এলেন? একজন মারোয়ারি বাবু, দ্বিতীয়? এক বড় আদমি, আর তৃতীয়? লোকটা একটু থেমে গেল। তৃতীয় জনকে ঠিক দেখিনি বাবু। কেন? অন্ধকারে দেখিনি ঠিক করে, মুখটা ঢাকা ছিল। এরপর এলো তবলচি করিম বক্স, বৃদ্ধ মানুষ। রাতে গান বাজনার আসরে তবলা বাজায়। কমলার গলার মতো গলা সবার হয় না, উপরওয়ালার নসিব না হলে তো এমন হয় না। একদম শেষে ডাকা হলো এক প্রবীণা গণিকা হরিমতিকে। বয়স হলে কি হবে, ঝাঁঝ খুবই। তাকে তেমন কিছুই জিজ্ঞাসা করা গেল না। ব্যোমকেশ যেই জিজ্ঞাসা করলো, কমলার সঙ্গে কথাবার্তা হতো? কেন? ও কি আমার নাগর যে রসের গল্প করব? আর তোমায় কেন বলতে যাবো গো বাপু? তুমি কি খদ্দের? তারপর আর কথা বলা চলে না। আমরা সোজা জমিদার বাবুর বাড়ির দিকে রওনা হলাম। জমিদার হেমাঙ্গ ভূষণ চৌধুরীর বৈঠকখানাটা ছোটোখাটো রাজপ্রাসাদের মতোই। বেলজিয়াম কাচের ঝাড়লণ্ঠন, দেওয়ালে পূর্বপুরুষদের তৈলচিত্র ঝুলছে। মেহগনি কাঠের তৈরি ভারী সব আসবাবপত্র দিয়ে সাজানো পরিপাটি ঘর। হেমাঙ্গভূষণ বাবু সোফায় বসেছিলেন। তার বয়স 55-56-র কাছাকাছি। কাঁচা পাকা চুল, চোখে এক গভীর ক্লান্তির ছাপ, মুখে আভিজাত্যের তেজ অস্তমিত। গায়ে দামি সিল্কের পাঞ্জাবি। পুলিশের পাহারায় তার বাড়ির সামনেই বৈঠকখানায় ব্যোমকেশ, আমি আর রাখালবাবু এসে বসলাম। রাখালবাবু গম্ভীর গলায় বললেন, হেমাঙ্গবাবু, আপনার গলির মুখে আপনার ফিটন গাড়িটি দেখা গেছে কাল রাতে।
আর পাহারাদার ভোজু আপনাকে কাল রাতে কমলার বাড়ি থেকে বেরোতে দেখেছে। কমলার ঘরে আপনার পাঞ্জাবির মুক্তোর বোতাম পাওয়া গেছে। আমরা আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। হেমাঙ্গভূষণ বাবু চমকালেন না। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ তার সামনে এগিয়ে গিয়ে বসল। ধীর শান্ত গলায় জিজ্ঞেস করল, আমি শুধু একটাই কথা জানতে চাই, আপনি কি কাল রাতে কমলার ঘরে গিয়েছিলেন? হেমাঙ্গবাবু ব্যোমকেশের চোখের দিকে তাকালেন, তারপর স্পষ্ট গলায় বললেন, হ্যাঁ, আমি গিয়েছিলাম। রাখালবাবু ডায়েরি খুলে লিখতে লিখতে বললেন, তার মানে আপনি স্বীকার করছেন যে কমলার সঙ্গে আপনার সম্পর্ক ছিল? হেমাঙ্গবাবু তীব্র প্রতিবাদ করে উঠলেন, দেখুন, আমি গত 10 বছর ধরে কমলার কাছে যেতাম। তাহলে হঠাৎ এখনই বা খুনটা করতে গেলেন কেন? আদালত বিশ্বাস করবে কি করবে না তা আমি জানি না, তবে খুনটা আমি করিনি। নিজের সম্পত্তির 1/3 রক্ষিতার নামে লিখে দিতে যাচ্ছিলেন কেন? হেমাঙ্গবাবু এবার কিছুটা নীরব হয়ে গেলেন। তাঁর চোখ দুটো জলে ভরে উঠল। তিনি চাদরে মুখ ঢেকে বললেন, দেখুন, সেটা আমার ব্যক্তিগত কারণ। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। ব্যোমকেশ জমিদারকে খুব কাছ থেকে লক্ষ্য করছিল। তার তীক্ষ্ণ মস্তিষ্ক এটা পরিষ্কার বুঝল যে হেমাঙ্গভূষণ অত্যন্ত বড় কোনো সত্য গোপন করছেন, এমন কোনো সত্য যা ফাঁস হয়ে গেলে হয়তো ওর বা অন্য কারোর চরম ক্ষতি হতে পারে। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আপনি ছাড়া কমলাকে কাল রাতে কে মারতে পারে বলে আপনার সন্দেহ হয়? আমি জানি না ব্যোমকেশ বাবু। আমি যখন কাল রাত 12:30টার দিকে ওখান থেকে বেরিয়ে আসি, কমলা তখন সম্পূর্ণ সুস্থ ছিল। সে আমার জন্য চা তৈরি করে এনেছিল। আমি অর্ধেক চা খেয়ে কিছু জরুরি কাজের কথা বলে বেরিয়ে আসি। তারপরে কি হয়েছে আমি জানি না। আমরা বৈঠকখানার থেকে বেরোতে যাব এমন সময় দরজার কাছে একজন ভদ্রলোক এসে দাঁড়ালেন। মাঝারি উচ্চতা, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে কালো কাশ্মীরি শাল, সোনার ফ্রেমের চশমার আড়ালে শান্ত দুটো চোখ। এসো নরেন, এসো এসো। ভদ্রলোক ব্যোমকেশের দিকে তাকিয়ে নমস্কার করলেন। আপনি নিশ্চয়ই ব্যোমকেশ বাবু, আপনার নাম অনেক শুনেছি। আগে নমস্কার নরেনবাবু। দেখুন, হেমেনের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু সোনাগাছিতে যাতায়াত করে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে। বহুবার বারণ করেছি, সংসার পাততে বলেছি, শোনেনি। জমিদার বাবু মাথা নিচু করে নিলেন। রাখালবাবু বললেন, এসব কথা আর এখন বলে কি হবে বলুন তো উকিলবাবু? তাতে উনি রাখালবাবুর দিকে ফিরে বললেন, দেখুন, আমার বিশ্বাস ও নির্দোষ। তবুও ও যদি অপরাধী হয়, আইনের হাত থেকে ওকে আমি রক্ষা করব না। তবে অপরাধ প্রমাণের আগে তাকে অপরাধী বলাও আইনসম্মত নয়। কি বলেন ব্যোমকেশ বাবু? নিশ্চয়ই। তারপর বৈঠকখানার থেকে বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশ রাখালবাবুকে বলল, রাখালবাবু, জমিদার বাবুকে এখনই লকআপে পুরবেন না। ওনাকে ওনার বাড়িতেই গৃহবন্দী করে রাখুন। লোকটা কিছু গোপন করছে ঠিকই, প্রমাণ করার মতো কিন্তু কিছু পাওয়া যায়নি। কিন্তু ব্যোমকেশবাবু, ওনার মুক্তোর বোতামটাই যে ঘরের মেঝেতে পাওয়া গেল। মুক্তোর বোতামটি ইচ্ছে করেও তো কেউ ফেলে রাখতে পারে। উনি যদি ধূর্ত হয় সেক্ষেত্রে সবই সম্ভব। হয়তো সে জমিদার বাবুকে প্রথম থেকেই ফাঁসাবো বলে ঠিক করে রেখেছিল। কিন্তু তার মোটিভ কি? আর জমিদারের বোতাম পাবেই বা কিভাবে? কাছের কেউ কি তাহলে? এখনো বলার সময় আসেনি। কমলার অতীত নিয়ে একটু খোঁজ খবর করতে হবে। জমিদার ভবন থেকে বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ চুপচাপ পায়চারি করল ব্যোমকেশ। তারপর বলল, শুনলে অজিত, শুনলে জমিদারের কথাগুলো?
শুনলাম, আমার কিন্তু মনে হয়। বলতে বলতেই টেলিফোনের ঘন্টিটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোনটা ধরল। শুনতে পেলাম ও বলছে, হ্যালো বিধুবাবু। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ আমাকে? পাঞ্জাবির বোতামটা লাগাতে লাগাতে ব্যোমকেশ ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে বলল, চলো হে অজিত, বেরোতে হবে। জমিদারবাবু গ্রেপ্তার হয়েছেন, এদিকে বিধুবাবুও স্মরণ করেছেন। কোন বিধুবাবু? ওই ডেপুটি কমিশনার? হ্যাঁ, তবে নিজের ইচ্ছে ডাকছেন না। নেহাত জমিদারের নাম জড়িয়েছে, তাই ওপর থেকে তাড়া আসায় বোধহয় এত খাতির। পুলিশের এই ডেপুটি কমিশনার বাবুর সঙ্গে আমাদের কাজের সূত্রেই আলাপ। খুব না কুচু মানুষ। দেখা হলেই অযাচিতভাবে ব্যোমকেশকে সদুপদেশ দিতেন, আর হাবে ভাবে বুঝিয়ে দিতেন যে ওর বুদ্ধি ব্যোমকেশের চেয়ে কত তীক্ষ্ণ। যাই হোক, ব্যোমকেশের কাছে যা শুনলাম, আমাদের তাগাদা দেওয়া হয়েছে মৃতা মেয়েটির অতীত সম্পর্কে খোঁজ খবর নিতে। আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, রাখাল বাবুকে জানাবে নাকি একবার? বিলক্ষণ, ওইসব ঝক্কি আমরা নিতে যাব কেন? নরেনবাবু নাকি রাখাল বাবুকে বলেছেন ওনার মক্কেল নির্দোষ হলে ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারুর নেই, কিন্তু হেমাঙ্গবাবু যদি সত্যি অপরাধী হয় তাহলে তিনি স্বয়ং আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। কমলার বাড়ির পরিচারিকা মঙ্গলাকে থানায় নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। মেয়েটি ভয়ে কাঁপছিল। ব্যোমকেশ আর অজিত থানার এক কোণের ঘরে কাঠের বেঞ্চে বসে তাকে আশ্বস্ত করার চেষ্টা করছিল। ব্যোমকেশ মঙ্গলার দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে নরম গলায় বলল, ভয় পেও না মঙ্গলা, আমরা তোমাকে শাস্তি দিতে এখানে ডেকে আনিনি। কমলাকে যারা মেরেছে তাদের ধরতে তুমি আমাদের সাহায্য করতে পারো। বলো তো, কমলা গান জানতো? মঙ্গলা জল খেয়ে একটু শান্ত হয়ে বলল, হ্যাঁ বাবু, দিদিমণি খুব সুন্দর গান গাইতো। ওর গলার আওয়াজ শুনলে সবাই জানলার ধারে এসে দাঁড়াতো। বড় বড় গুণী বাবুরা ওর গান শুনতে আসতেন। আচ্ছা, কমলা সোনাগাছিতে এলো কেমন করে? মানে ও কি চিরকাল এখানেই থাকতো? না বাবু, দিদিমণি বলতো ওর বাড়ি ছিল বিহারের এক গ্রামে। ওর বাবা মা খুব ছোটবেলায় মারা যান। এক পিসি ওকে মানুষ করেছিলেন, কিন্তু পিসিও মারা যাওয়ার পর ওর কপালে খুব দুঃখ জোটে। একটা লোক ওকে কলকাতায় গান শেখানোর নাম করে নিয়ে এসেই নরকে বিক্রি করে পালিয়ে যায়। দিদিমণি প্রথম প্রথম খুব কাঁদতো, কিন্তু ভাগ্যের চাপ বড় কঠিন বাবু। বাঁচবার জন্য শেষ পর্যন্ত গান আর এই বেশ্যাবৃত্তি ওকে আপন করতে হয়েছিল। ব্যোমকেশ পকেট থেকে তার নোট বইটা বের করল। আচ্ছা মঙ্গলা, কোন গ্রামে কমলার বাড়ি ছিল বলতে পারো? গ্রামের নাম ছিল সিংহগড় না কি যেন। হ্যাঁ, ওই শিমুলতলা। শিমুলতলা গ্রাম বাবু। দিদিমণি প্রায় ওই গ্রামের কথা বলতো। শিমুলতলা নামটা শুনেই ব্যোমকেশের পিঠ সোজা হয়ে গেল। সে অদ্ভুত চোখে অজিতের দিকে তাকালো। কি হলো ব্যোমকেশ? ওই গ্রামে কি আছে? অজিত, আমি খোঁজ নিয়ে জেনেছি জমিদার হেমাঙ্গ ভূষণ চৌধুরীর মৃতা স্ত্রী সুরবালা দেবীর বাপের বাড়ি ছিল ওখানে। সুরবালা দেবী? হ্যাঁ, রাখাল বাবু তো ওনার পারিবারিক ইতিহাস বলার সময় ওই গ্রামের কথা উল্লেখ করেছিলেন। তার মানে কমলার আসল বাড়ি আর জমিদারের মৃতা স্ত্রীর গ্রাম একই। জমিদারবাবুর স্ত্রী সুরবালা দেবী মারা গেছেন আজ থেকে প্রায় 12 বছর আগে, আর জমিদারবাবু কমলার কাছে যাতায়াত শুরু করেছেন আজ থেকে 10 বছর আগে। অর্থাৎ সুরবালা দেবীর মৃত্যুর ঠিক 2 বছর পর থেকেই হেমাঙ্গবাবু কমলার কাছে আসা শুরু করেন। বাবু, আমি আর একটা কথা জানি। দিদিমণিকে এক রাতে এক পুরনো কাঠের বাক্স খুলে খুব কাঁদতে দেখেছিল। ওর কাছে একটা পুরনো হাতের লেখা চিঠিও ছিল। আমি একদিন লুকিয়ে দেখেছিলাম। দিদিমণি চিঠিটা বুকে জড়িয়ে ধরে বলছে, মা গো, তোমার পাপের শাস্তি আমি আজও ভোগ করছি মা। চিঠিটা কিন্তু মরার পর পুলিশ ওই ঘরে পায়নি বাবু। ব্যোমকেশ মঙ্গলার কথাগুলো নিজের মনে সাজিয়ে নিল। কমলার একটি পুরনো চিঠি ছিল, যা সে বুকে জড়িয়ে কাঁদত আর নিজেকে তার মায়ের পাপের অংশীদার ভাবত। আর সেই চিঠিটা এখনও উধাও।
যদি খুনি ওটা সরিয়ে থাকে তাহলে এটা সরানোর উদ্দেশ্যেই হয়তো এসেছিল। কিন্তু কি এমন মূল্যবান এই চিঠিটা? ব্যোমকেশ মঙ্গলাকে বলল, এবার তুমি বাড়ি যেতে পারো, পুলিশ তোমাকে পাহারা দিয়ে পৌঁছে দেবে। মঙ্গলা চলে যাওয়ার পরে ব্যোমকেশ অজিতকে বলল, অজিত, একটা মস্ত বড় খটকা রয়ে গেছে। কমলার মায়ের কি এমন পাপ ছিল যার মূল্য কমলাকে দিতে হলো? তাহলে তো গ্রামে গিয়ে খোঁজ করতে হয়। পরের দিন সকাল, রাখালবাবুর সহায়তায় আমরা রওনা দিলাম কমলার আদি নিবাসের গ্রামে। জমিদার গিন্নিরও যেহেতু বাড়ি এখানেই, তাই ওখানেই গিয়ে উঠলাম আমরা। সুরবালা দেবীর বাপের বাড়িতে এখন কেউই থাকেন না, শুধু একজন বৃদ্ধ কর্মচারী রয়েছেন যার নাম হরেন। সেই দেখভাল করে সব কিছু। সেই আমাদের গাইড হিসেবে ছিল। পথে যেতে যেতে ব্যোমকেশ হরেনকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলো। কমলা নামের কাউকে চেনেন? হুজুর, কমলা তো ওই গ্রামেরই মেয়ে। তার মা ছিল এক সাধারণ বুড়ি চাটিকা। রূপ তো তার ছিলই, তবে তার গলায় ছিল সুরের জাদু। জমিদার গিন্নি মানে এই হেমাঙ্গ বাবুর স্ত্রী ওকে খুব আদর করতেন। কিন্তু দুর্ভাগ্য, আহা, অকালে যখন জমিদার গিন্নি মারা গেলেন তার কিছুদিন পরই কমলাও গ্রাম থেকে উধাও হয়ে গেল। আচ্ছা, এই যে জমিদার গিন্নি মারা গেলেন অকালে, কি হয়েছিল তার? হরেন কিছুটা ইতস্তত করল, তারপর গলা নামিয়ে সে বলল, সে অনেক কথা বাবু। গিন্নিমা ছিলেন খুব শান্ত প্রকৃতির, কিন্তু বিয়ের পর থেকেই যেন কেমন শুকিয়ে যাচ্ছিলেন। ডাক্তাররা বলেছিলেন রক্ত শূন্যতা। গিন্নিমার মৃত্যুর পর জমিদার বাবু তো নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন। আমি আর রাখালবাবু একে অপরের দিকে তাকালাম। ব্যোমকেশের মুখটা পাথর হয়ে গিয়েছে। সে শান্ত স্বরে বলল, আর কমলা? কমলা কেন গ্রাম ছাড়লো জানেন? গিন্নিমার মৃত্যুর ঠিক পরেই সে চলে গেল। কেউ বলল সে শহরে কাজ খুঁজতে গেছে, কেউ আবার বলল পালিয়েছে। কিন্তু সে এত সুন্দর মেয়ে ছিল, শহরে গিয়ে যে এমন রাস্তায় নামবে তা ভাবিনি। আমরা জমিদারের শ্বশুর বাড়ির অন্দর মহলে ঢুকলাম। সেখানে একটি ছোট ঘরে ঢুকলাম আমরা। টেবিলের ওপরে ধুলো জমে রয়েছে, কিন্তু জানলার ধারে পড়ে থাকা একটা ভাঙা কাঠের বাক্স আমাদের চোখ টানল। ব্যোমকেশ গিয়ে সে বাক্সটা খুলল। ভেতরে খুব যত্ন করে রাখা আছে কিছু পুরনো গানের খাতা আর একটা শুকনো গোলাপ। গানের খাতাগুলোর পাতায় পাতায় বড় বড় অক্ষরে সুরের তাল লেখা। কোথাও কোথাও কমলার হাতে লেখা ছোট ছোট কবিতা। ব্যোমকেশ সেই খাতাটার পাতা উল্টালো। অজিত, দেখো, জমিদার গিন্নিও তাহলে গান জানতেন। হ্যাঁ, ওই জন্যই হয়তো কমলাকে এত পছন্দ করতেন। হঠাৎ আমাদের পাশ থেকে রাখালবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, এই দেখুন। তিনি একটা পুরনো আলমারির পেছনে কিছু একটা খুঁজে পেয়েছেন। একটা ছোট্ট ডায়েরি। ডায়েরিটা খুলতেই দেখা গেল তাতে জমিদার গিন্নি কোনো ভয়ের কথা লিখেছেন। ব্যোমকেশ সে ডায়েরিটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো। জমিদার গিন্নি কেবল অসুস্থ ছিলেন না, ছিলেন ভীত। বুঝতে পেরেছিলেন একটা কিছু ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকারী কে? ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে দেখল, তারপর বলল, কমলা কি জানতো সুরবালা দেবীর স্বামী হচ্ছেন তার খদ্দের হেমাঙ্গবাবু? কেউই এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ফেরার পথে ব্যোমকেশ খুব কম কথা বলল। যখন আমরা গ্রামের সীমানা ছাড়িয়ে মূল রাস্তায় এলাম তখন সূর্য ডুবু ডুবু। ব্যোমকেশ গাড়িতে বসেই বলল, রাখালবাবু,
ফিরেই জমিদারের নায়েবকে জেরা করতে হবে, আর সেই ব্যারিস্টার নরেন্দ্র বসুকেও একবার ডাকতে হবে। পরদিন বিকেলের দিকে পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে রাখালবাবু হন্তদন্ত হয়ে এলেন আমাদের বাড়িতে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতের কাগজটা কাঁপছিল। ব্যোমকেশ আরাম কেদারায় শুয়ে চোখ বন্ধ করে কি যেন ভাবছিল। রাখালবাবুকে ঢুকতে দেখে সে উঠে বসল। কি রাখালবাবু, ময়না তদন্তে বিশেষ কিছু পাওয়া গেল নাকি? রাখালবাবু সোফায় ধপাস করে বসে বললেন, মস্ত বড় খবর ব্যোমকেশবাবু। ডাক্তারবাবু জানিয়েছেন কমলা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলাম। কথাটা শুনে হাত থেকে কাপটা প্রায় ফসকেই যাচ্ছিল। 3 মাসের গর্ভবতী বলেন কি রাখালবাবু? হ্যাঁ অজিতবাবু, ডাক্তার সেন নিজে পরীক্ষা করে জানিয়েছেন কমলা 3 মাসের গর্ভবতী ছিল। এবার তো খুনের উদ্দেশ্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কিরকম? কেন বুঝছেন না ব্যোমকেশবাবু? জমিদার হেমাঙ্গভূষণ চৌধুরী নাম করা লোক, ওনার বিশাল প্রতিপত্তি, ওনার সমাজে মুখ দেখানোর দায় আছে। কমলা যদি ওনার সন্তানের মা হয়ে যেত তবে ওনার আভিজাত্যে আর সম্মানে মস্ত কলঙ্কের দাগ পড়ত। কমলা হয়তো হেমাঙ্গবাবুকে ব্ল্যাকমেল করছিল যে সন্তান ভূমিষ্ঠ হলে সে জমিদার বংশের অধিকার দাবি করবে। লোকলজ্জা আর বংশের মর্যাদা বাঁচাতেই জমিদারবাবু কমলাকে গলা টিপে হত্যা করেছেন। তাছাড়া কাল রাতে জমিদারবাবু কমলার ঘরে গিয়েছিলেন, এটাও তো প্রমাণিত। হ্যাঁ ব্যোমকেশ, রাখালবাবুর যুক্তি ফেলে দেওয়ার মতো নয়। একজন সোনাগাছির গণিকার গর্ভে জমিদারের সন্তান, এই খবর যদি লোকসমাজে জানাজানি হয়ে যেত তাহলে জমিদারের মাথা কাটা যেত। লোকলজ্জার ভয়ে মানুষ কত কি করতে পারে ব্যোমকেশ। তাছাড়া ওই বোতামটার কথাও তো তুমি ভুলে যাচ্ছ। ব্যোমকেশ কিন্তু একদৃষ্টে শূন্যের দিকে চেয়ে রইল। তার কপালে চিন্তার রেখা আরও গভীর হলো। সে ধীর গলায় বলল, তোমার যুক্তি খুব জোরালো অজিত, কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো? জমিদারবাবু তো নিজেই তাঁর উইলে কমলার নামে 1/3 সম্পত্তি লিখে দিচ্ছিলেন। যদি তিনি কমলার গর্ভের সন্তান ও কলঙ্কের ভয়ে ভীত হতেন তবে তো তিনি কমলাকে দূরে সরিয়ে দিতেন বা তাকে গর্ভপাত করাতে বলতেন। তিনি কেন সাধ করে নিজের রাজকীয় সম্পত্তির একটা বিশাল অংশ একজন গণিকাকে দিতে যাবেন? কলঙ্ক ঢাকা দেওয়ার জন্য সেই মানুষ কি কাউকে খুন করবে যে তাকে সম্পত্তি লিখে দিতে পারে? মানে তুমি বলছো কমলাকে বিপত্নীক হেমাঙ্গবাবু ভালোবেসে ফেলেছিলেন? না না অজিত, সে কথা বলার মতো প্রমাণ এখনো পাইনি। এসবই সম্ভাবনা। কিন্তু অবৈধ সন্তানের কথাটা তো উড়িয়ে দেওয়া যাবে না ব্যোমকেশবাবু। দেখো, সম্পত্তি লিখে দিয়ে যাওয়া মানে নিজের অবর্তমানে ওই সম্পত্তির ভাগিদার হতো কমলা বা ওর সন্তান। কিন্তু পিতৃপরিচয় সামনে এসে গেলে সেটা কি সত্যি সম্মানের হতো? বুঝতে পারছি না। কমলার ঘরে আর কে কে আসতো তার একটা তালিকা আমাদের দরকার রাখালবাবু। তাছাড়া ওই যে ক্যালেন্ডারের 3টি লাল দাগ, ওগুলোর সঙ্গে কমলার অন্তঃসত্ত্বা হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তাও ভেবে দেখতে হবে। রাখালবাবু, ক্যালেন্ডারের তারিখগুলো ভালো করে খতিয়ে দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না ব্যোমকেশবাবু। তারিখগুলো প্রতি মাসের প্রায় একই দিনে পড়েছে। 5ই ফাল্গুন, 4ঠা চৈত্র আর 25শে চৈত্র। এর ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে? নিশ্চয়ই আছে। আমাদের আরও গভীরে যেতে হবে। কমলা গর্ভবতী হয়েছিল, এটা একটা সত্যি ঘটনা, কিন্তু এই গর্ভই খুনের প্রধান কারণ কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরদিন সকালে ব্যোমকেশ আর অজিত আবার কমলার সেই তালাবন্ধ ঘরটিতে গেল। রাখালবাবু নিজের দায়িত্বে ঘরটি খুলে দিলেন। ব্যোমকেশের মন মানছিল না। আলমারি ড্রয়ারের নিচে একটা ছোট গোপন খাঁজ খুঁজে পেল। সেখান থেকে একটা ছোট্ট শিশি পাওয়া গেল, গর্ভপাত করানোর ওষুধের শিশি। ব্যোমকেশ শিশিটা আঙুলে নিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। অজিত দেখো, এটা গর্ভপাত করানোর ওষুধ। তার মানে কমলা কি নিজেই গর্ভপাত করতে চেয়েছিল, নাকি তাকে কেউ বাধ্য করছিল? নিজেই কি নিজের সন্তানকে মারতে চাইছিল? না অজিত, এই শিশিটা পাওয়া গেছে ঠিকই, কিন্তু এর গায়ে কোনো ওষুধের দোকানের নাম নেই। সাধারণত এগুলো ডাক্তাররাই প্রেসক্রাইব করেন বা কালোবাজারি থেকে আসে। কমলা যদি গর্ভপাত করতে চাইতো তবে সে তো জমিদারের কাছেই টাকা চাইতো। কমলা যদি সত্যিই গর্ভবতী হয়ে থাকে
তবে তার শারীরিক অবস্থা তো নিশ্চয়ই কেউ না কেউ জানতো। কোনো ডাক্তার জড়িত নয় তো? ব্যোমকেশ ততক্ষণে ক্যালেন্ডারটির সামনে গিয়ে হাত দিয়ে পাতাগুলো উল্টাতে শুরু করেছে। হঠাৎ বলল, অজিত, ফাল্গুন মাসের পাতাটা দেখো। অজিত ঝুঁকে দেখল ফাল্গুন মাসের 5 তারিখে লাল কালিতে মস্ত গোল দাগ দেওয়া, চৈত্র মাসের 4 তারিখেও একই লাল দাগ, আর বৈশাখ মাসের পাতায় কোনো দাগ নেই। কিন্তু চৈত্র মাসের 25 তারিখে আর একটি লাল দাগ রয়েছে। 25শে চৈত্র ছিল কমলার মৃত্যুর ঠিক আগের দিন। ব্যোমকেশ চিবুক হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, অজিত, তুমি যদি কোনো গোপন প্রেমিকের সঙ্গে দেখা করার দিন ক্যালেন্ডারে লিখে রাখতে, তবে কি প্রতি মাসের একই দিনে দেখা করতে? ঋতুমতী মেয়েদের মাসিকের হিসাবও তো হতে পারে। হ্যাঁ, নিরাপদ দিন বুঝে ডাকতো বলছো, কিন্তু প্রেমিকের আসার দিন লাল দাগ দিয়ে লিখে রাখার মতো বোকা কি কমলা ছিল? প্রেমিক না হলে ওটা কিসের দিন হতে পারে? হয়তো কমলা নিজের কোনো হিসাব রাখছিল। মেয়েদের তো কত রকমের হিসাব থাকে। হিসাবই বটে, কিন্তু এটা দিন গোনার হিসাব নয়, এটা হলো টাকা পাওয়ার হিসাব। দেখো, 5ই ফাল্গুন, 4ঠা চৈত্র আর 25শে চৈত্র, এই দিনগুলোতে কমলার কাছে বড় কোনো অঙ্কের টাকা আসতো। এই দিনগুলো কোনো মানুষের আসার দিন নয়, বরং কমলার কোনো বিশেষ লেনদেনের দিন। রাখালবাবু ঘরের কোণে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, লেনদেন? কার সঙ্গে লেনদেন ব্যোমকেশবাবু? কে কমলাকে টাকা দিত? তারপর ভ্রু কুঁচকে ক্যালেন্ডারটার দিকে তাকালেন। সাধারণত মাইনের দিন বা খাজনা দেওয়ার দিন হয়, কিন্তু কমলার তো আর কোনো নির্দিষ্ট মাইনে ছিল না। তার আয় তো খদ্দেরের উপর নির্ভর করত। ব্যোমকেশ আলমারির দিকে এগোলো। আলমারির লকারটি ফাঁকা ছিল, কিন্তু লকারের তলায় একটা ছোট ড্রয়ার ছিল, যা বাইরে থেকে চট করে দেখা যায় না। ব্যোমকেশ নিজের আঙুল গলিয়ে ড্রয়ারটির ভেতরে অনুসন্ধান চালালো। হঠাৎ তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ড্রয়ার থেকে বের করল একটা ব্যাংকের পাসবই আর কয়েকটা জরাজীর্ণ ব্যাংকের রসিদ। এই দেখুন রাখালবাবু, কমলার গোপন হিসাবের খাতা। ব্যোমকেশ ইম্পেরিয়াল ব্যাংকের পাসবইটা মেলে ধরল। পাসবইয়ের পাতা উল্টাতেই দেখা গেল প্রতি মাসের নির্দিষ্ট তারিখে কমলার অ্যাকাউন্টে 500 টাকা করে জমা পড়েছে। 5ই ফাল্গুন জমা পড়েছে 500 টাকা, 4ঠা চৈত্র জমা পড়েছে 500 টাকা, আর 25শে চৈত্র অর্থাৎ মৃত্যুর আগের দিন জমা পড়েছে মস্ত বড় অঙ্কের টাকা, এককালীন 5000 টাকা। অজিত পাসবইয়ের অঙ্ক দেখে অবাক হয়ে বলল, 5000 টাকা? এত টাকা কমলাকে কে দিচ্ছিল? জমিদার বাবু? জমিদারকে যদি সে টাকা চাইতো, তবে সে তো জমিদারের কাছ থেকেই পেত না। ব্যাংক রসিদে টাকা জমাকারীর কোনো নাম নেই। সেলফ বা অন্য কোনো উপায়ে টাকা তোলা এবং জমা করা হয়েছে, কিন্তু এটা স্পষ্ট যে কমলা কাউকে ব্ল্যাকমেইল করছিল, আর ব্ল্যাকমেইলিংয়ের অঙ্কটা প্রতি মাসে ছিল 500 টাকা। কিন্তু মৃত্যুর আগের দিন সে হঠাৎ 5000 টাকা দাবি করে বসেছিল। হয়তো সে কলকাতা ছেড়ে চলে যাওয়ার জন্য বা অন্য কোনো বড় কারণে এককালীন এই বিপুল টাকা দাবি করেছিল। আর এই 5000 টাকা দিতে গিয়েই ব্ল্যাকমেলারের পিঠ দেওয়ালে ঠেকে যায়। সে বুঝতে পারে কমলাকে আর বাঁচিয়ে রাখা মোটেও নিরাপদ নয়। ব্ল্যাকমেলিং? কমলা কাকে ব্ল্যাকমেল করছিল ব্যোমকেশবাবু? জমিদার বাবুকে? ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছেড়ে ব্যোমকেশ ধীর গলায় বলল, হতে পারে জমিদার বাবুকে, আবার এমন কেউ হতে পারে যে জমিদারের অলক্ষ্যে জমিদারের টাকা পয়সা সরাচ্ছিল। জমিদার বাবুর একজন বিশ্বস্ত নায়েব আছেন না, নাম কি জানো ওনার? হ্যাঁ, নায়েব রাজীব লোচন ঘোষ। রাজীব লোচন বাবু প্রায় 20 বছর ধরে জমিদারের বিষয় সম্পত্তি দেখভাল করছেন। ওনার হাত দিয়েই জমিদারের সমস্ত খাজাঞ্চিখানার লেনদেন হয়। রাজীব লোচনের গতিবিধি আমার অত্যন্ত সন্দেহজনক লাগছে। রাখালবাবু, খবর নিয়ে দেখুন তো, চৈত্র মাসের 25 তারিখে রাজীব লোচন বাবু ব্যাংক থেকে কোনো বড় অঙ্কের টাকা তুলেছেন কিনা, আর ওনার নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা যেখানে জমিদারের টাকা গোপনে সরানো হতো। বাড়িতে এসে দেখলাম ব্যোমকেশ বেশ উত্তেজিত। ও বলল, ওই তারিখগুলোই কেন বেছে নেওয়া হয়েছে বলো তো? ওই দিন জমিদার মশাই তার বাগান বাড়িতে সময় কাটান, নায়েব থাকে সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ ওই দিনটা হলো ষড়যন্ত্রের আদর্শ সময়।
রাখালবাবুও আমাদের ছাড়তে এসেছিলেন। পুঁটিরামের হাতের চা খাওয়ার জন্য তিনি বসেছিলেন। ব্যোমকেশের কথাটা মনে হলো তার মনোপুত হয়নি, তাই রাখালবাবু বললেন, কিন্তু নায়েব যদি খুন হয় তবে কেন সে জমিদারের বোতাম ফেলে আসবে? সেটাই তো যে কোনো বুদ্ধিমান লোক করবে। জমিদারকে ফাঁসানো খুব সহজ, কারণ জমিদারের রক্ষিতা কমলা। নায়েব যদি সত্যি খুনি হয় তবে সে জমিদারের বোতাম ফেলে তাকেই দায়ী করতে চেয়েছিল। কিন্তু যদি খুনি অন্য কেউ হয়, যে নায়েবকেও ফাঁসাতে চায়? হ্যাঁ, এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না একেবারেই। চা শেষ হয়ে যেতেই রাখালবাবু উঠে পড়লেন। আমারও বড্ড ঘুম পাচ্ছিল। ব্যোমকেশ কখন শুতে গিয়েছিল জানি না। সকালে উঠে পুঁটিরামকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমি ওঠার আগেই জলখাবার না খেয়েই সে কোথাও বেরিয়ে গিয়েছে, কিছু বলেও যায়নি। অগত্যা খবরের কাগজটা খুলে বসেছিলাম বেজার মুখে। প্রথম পাতাতেই দেখলাম হরিপুরা কংগ্রেসে নেতাজির সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার খবর। কমলা হত্যার খবরটা পিছোতে পিছোতে ভেতরের পাতায় চলে গিয়েছে। সারা দিন বাড়িতে ফিরল না ব্যোমকেশ। কোথায় গেল কোনো পাত্তা নেই। আমি ভাত ঘুম দিয়ে উঠতে উঠতে দেখলাম সূর্য ডুবে গিয়েছে। ব্যোমকেশ ফিরে হাত মুখ ধুতে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, ব্যারিস্টার বসু কিন্তু মামলার শুরু থেকেই জমিদারের জামিনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এ আর আশ্চর্য কি, উকিলের তো কাজই ওটাই। পুঁটিরামকে একদান চা করতে বলবো ভাবছি, তখনই এক কনস্টেবলকে দিয়ে ব্যাংকের খোঁজ খবর নিয়ে রাখালবাবু যখন এলেন, তখন বাইরে সন্ধে নেমে গিয়েছে। ব্যোমকেশও স্নানঘর থেকে বেরিয়ে পড়েছে হাসি মুখে। কলকাতার রাস্তায় গ্যাসবাতিগুলো একে একে জ্বলে উঠছে। রাখালবাবু ঘরে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বললেন, ব্যোমকেশবাবু, আপনার সন্দেহই সত্যি হলো। 25শে চৈত্র অর্থাৎ কমলার মৃত্যুর আগের দিন দুপুরে জমিদার হেমাঙ্গভূষণ বাবুর ব্যক্তিগত খাতা থেকে নগদ 5,000 টাকা তোলা হয়েছিল, আর সেই টাকা তুলেছিলেন স্বয়ং নায়েব রাজীব লোচন ঘোষ। আমি সোফায় বসে তামাক সাজছিলাম। আমার হাত থেমে গেল। বললাম, বলেন কি রাখালবাবু, নায়েব মশাই নিজে 5,000 টাকা তুলেছিলেন? তাহলে কি এই নায়েবই কমলাকে টাকা দিচ্ছিলেন? ব্যোমকেশ আরাম কেদারায় শুয়ে সিগারেট টানছিল। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে এসে বলল, নায়েব রাজীব লোচন ঘোষ জমিদারের টাকা সরাচ্ছিলেন, এটা আমরা আগেই অনুমান করেছিলাম। কিন্তু রাজীববাবু কমলাকে টাকা দিচ্ছিলেন কেন? কমলা কি রাজীববাবুর কোনো গোপন কীর্তি জানত, নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে? রাখালবাবু, রাজীব লোচন বাবুর কোনো হদিশ পাওয়া গেল? হ্যাঁ, রাজীববাবু দাবি করছেন যে জমিদারবাবুর নির্দেশেই তিনি ওই 5,000 টাকা তুলেছিলেন, এবং জমিদারবাবু নিজেই নাকি সেই টাকা নিয়ে কাল রাতে কমলার কাছে গিয়েছিলেন। কিন্তু জমিদারবাবু বলছেন তিনি টাকা তোলার ব্যাপারে কিছুই জানেন না। রাজীব লোচনের নিজের কোনো অ্যালিবাই নেই ব্যোমকেশবাবু। ওই দিন রাত 12টা থেকে 2টো পর্যন্ত তিনি কোথায় ছিলেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তিনি নাকি নিজের বাড়িতেই একা ছিলেন। রাজীব লোচন বাবুকে কি আপনারা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন? করেছি বই কি। উনি অত্যন্ত ঘাবড়ে গেছেন, কিন্তু নিজের দোষ স্বীকার করছেন না। তিনি বলছেন জমিদারের সংসার আর বিষয় সম্পত্তি বাঁচাতেই তিনি দিনরাত এক করে কাজ করছেন। ওনার পরস্ত্রী বা অন্য কোনো নোংরা নেশা নেই। কমলা যে ব্ল্যাকমেল করছিল তা নিশ্চিত, কিন্তু কাকে? জমিদার বাবুকে, নাকি নায়েব রাজীব বাবুকে, নাকি এমন কোনো তৃতীয় ব্যক্তিকে যার সম্মানহানির ভয় সবচেয়ে বেশি ছিল? তবে জমিদার যদি টাকা পাঠাতেন তবে তা ব্যাংকের ড্রাফট মারফত পাঠানোর কি প্রয়োজন? তিনি তো সরাসরি খদ্দের সেজে গিয়ে টাকা দিয়ে আসতেন। ব্যোমকেশ, কমলার গর্ভের সন্তানটা কার ছিল সেটা জানতে পারলেই তো রহস্যের অর্ধেক সমাধান হয়ে যায়। হতে পারে নায়েববাবু জমিদারের টাকা চুরি করে কমলার পেছনে ঢালছিলেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে আসল রহস্য লুকিয়ে আছে কমলার অতীতের সেই চিঠির মধ্যে, যে চিঠি কমলার ঘরে এখন আর পাওয়া যাচ্ছে না। চিঠি? হ্যাঁ হ্যাঁ, ওতে কি এমন লেখা থাকতে পারে ব্যোমকেশবাবু? এটাই তো বড় প্রশ্ন রাখালবাবু। চিঠিটা কমলার মায়ের ছিল।
কমলার মাও সুরবালা দেবীর বাপের বাড়ির গ্রামের মেয়ে ছিলেন, আর সুরবালা দেবী ছিলেন জমিদারের মৃতা স্ত্রী। ভাবুন রাখালবাবু, এই দুয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। আমরা যতক্ষণ না এই জট খুলতে পারছি ততক্ষণ খুনিকে স্পর্শ করা যাবে না। তারপর চেয়ার ছেড়ে উঠে কিছুক্ষণ খুটখাট করার পরে সুরবালা দেবীর সেই ডায়েরিটা নিয়ে ব্যোমকেশ এসে বলল, হেমাঙ্গ ভূষণ আসলে কমলাকে খুঁজতে যায়নি, উনি গিয়েছিলেন তার স্ত্রীর শেষ কথা রাখতে। কেমন করে বুঝলে? এই দেখো লেখাটা। ব্যোমকেশ সেই ডায়েরির লাইনগুলো দেখালো আমাদেরকে। সুরবালা দেবী লিখেছেন যে তার স্বামীকে অনুরোধ করবেন কমলাকে খুঁজে বের করতে। এও জানালো যে এই নিয়ে খোঁজখবর করতেই নাকি আজ সারাদিন বাইরে কাটিয়েছে ব্যোমকেশ। যদিও ঠিক কোথায় গিয়ে কি জানতে পেরেছে তা নিয়ে উচ্চবাচ্য করল না একদমই। পরদিন সকালে উঠে দেখলাম বারান্দায় বসে ব্যোমকেশ মনের আনন্দে একটা আতশ কাচ নিয়ে কমলার ঘরে পাওয়া সেই মুক্তোর বোতামটা পরীক্ষা করছিল। আমি তার পাশে বসে কৌতূহলী চোখে দেখছিলাম তার কাণ্ড কারখানা। বোতামটা খাঁটি বাসরা মুক্তোর তৈরি, তার পিছনের সোনার হুকটাও অত্যন্ত যত্নে তৈরি করা, কিন্তু হুকের গোড়ার দিকের সোনাটি একটু মুচকে ভেঙে গিয়েছে। ব্যোমকেশ বোতামটা টিপাইয়ের ওপর রেখে বলল, অজিত, দেখো তো এই বোতামের হুকটা। এটা কি কোনো মানুষের গায়ের পাঞ্জাবি থেকে ছিঁড়ে পড়তে পারে বলে মনে হয়? আমি আকাশ থেকে পড়লাম। এই আবার কেমন কথা? বললাম, হ্যাঁ, কেন পারবে না? ধস্তাধস্তির সময় গায়ের জোরে টান পড়লে তো বোতাম ছিঁড়তেই পারে। পারে, কিন্তু ধস্তাধস্তিতে যদি বোতাম ছিঁড়ে যায় তবে পাঞ্জাবির কাপড়ের সুতো বা কাপড় ছিঁড়ে বোতামের সঙ্গে আটকে থাকার কথা। কিন্তু এই বোতামের হুকের গায়ে কোনো সুতো বা কাপড়ের কণা মাত্র নেই। তাছাড়া দেখো, হুকটা কাটার বা কোনো চিমটে জাতীয় যন্ত্র দিয়ে কাটা হয়েছে। সোনার অংশটা মুচকে কেটে আলাদা করা হয়েছে। তার মানে বলতে চাইছো বোতামটা পাঞ্জাবি থেকে ছিঁড়ে পড়েনি, ওটা কেটে আলাদা করে মেঝেতে ফেলে রাখা হয়েছিল? ঠিক তাই। খুনি অত্যন্ত ধূর্ত। সে জমিদার বাবুকে ফাঁসানোর জন্য আগে থেকেই ওনার কোনো পাঞ্জাবি থেকে চুরির মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এই বোতামটি সংগ্রহ করে রেখেছিল। খুন করার পর সে অত্যন্ত ঠান্ডা মাথায় বোতামটি কমলার ঘরের মেঝেতে ফেলে চলে যায়, যাতে পুলিশ সহজেই জমিদার হেমাঙ্গ ভূষণকে খুনি বলে ধরে নেয়। খুনি পুলিশকে ভুল পথে চালাতে চেয়েছিল। এমন সময় রাখালবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। ওর মুখখানা দেখলাম একেবারে শুকনো হয়ে গিয়েছে। ব্যোমকেশ তাকে হাসি মুখে বলল, আসুন রাখালবাবু, কোনো নতুন খবর আছে নাকি? ব্যোমকেশবাবু, আজ সকালে জমিদারের বাড়ির এক পরিচারক জানালো যে দিন 5 আগে জমিদারের একটি দামি বাসরা মুক্তোর বোতাম বসানো পাঞ্জাবি ওনার আলমারি থেকে চুরি গিয়েছিল। জমিদার বাবু ভেবেছিলেন ওটা হয়তো ধোপা আলমারি গোছানোর সময় কোথাও হারিয়ে ফেলেছে, তাই উনি বিশেষ মাথা ঘামাননি। চমৎকার! তার মানে আমার অনুমান 100% সত্যি। বোতামটি আগেই চুরি করা হয়েছিল। এবার বলুন রাখালবাবু, জমিদারের সেই আলমারি খোলার অধিকার আর কার কার ছিল? জমিদার বাড়িতে কে কে অবাধে যাতায়াত করতে পারত? জমিদার বাড়িতে জমিদারের খুব কাছের 2-3 জন মানুষই কেবল অবাধে যাতায়াত করতে পারে। 1 ওনার নায়েব রাজীব লোচন ঘোষ, 2 ওনার পারিবারিক চিকিৎসক ডাক্তার সেনগুপ্ত, আর 3 ওনার দীর্ঘদিনের ব্যারিস্টার নরেন্দ্র বসু। ব্যারিস্টার বসুই জমিদারের উইলের খসড়াটিও তৈরি করেছিলেন না? হ্যাঁ। ব্যোমকেশ গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কাল সকালে নায়েবকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। নায়েবকে ভয় দেখাতে হবে যে সে যদি মুখ না খোলে তবে পুলিশ তাকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেপ্তার করবে। ব্যোমকেশ এখনও সেই বোতামটাকে নিয়ে নাড়াচাড়া করছিল। এবার সে হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই বোতামের গায়ে যে আতরের গন্ধটা পাচ্ছ সেটা কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এটা তো এই কমলার ঘরেই ছিল, ওখানেই পেয়েছো। তাই কি? ব্যোমকেশ যেন ভাবনায় ডুবে গেল। আমি ভাবতে লাগলাম, জমিদারের বোতাম চুরি করে কমলাকে খুন করে কেউ একজন জমিদারকে ফাঁসাবে বলে ফোন দিয়ে এঁটেছিল, কিন্তু খুনের প্রকৃত মোটিভটা কি?
কমলা গর্ভবতী হয়েছিল বলে কি খুন হতে হলো তাকে, নাকি এর পিছনে অন্য কোনো বড় কিছু রয়েছে? দুপুরের দিকে রাখালবাবু লালবাজারের পুলিশ হেডকোয়ার্টারে জমিদারের পারিবারিক চিকিৎসক ডাক্তার সেনগুপ্তকে ডেকে পাঠালেন। ডাক্তারবাবুর বয়স প্রায় 60 ছুঁই ছুঁই, মাথার চুল সাদা, গম্ভীর মানুষ। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আপনি তো দীর্ঘ 25 বছর ধরে জমিদার হেমাঙ্গভূষণ বাবুর চিকিৎসা করছেন। ওনার পারিবারিক অনেক গোপন কথাই হয়তো আপনি জানেন। ডাক্তার সেনগুপ্ত চশমাটা নাক থেকে নামিয়ে বললেন, আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, জমিদার পরিবারকে আমি আমার নিজের পরিবারের মতোই জানি। সুরবালা দেবীর মৃত্যুর সময়ও আমি ওনার চিকিৎসা করেছিলাম। ডাক্তারবাবু, একটা কথা আমাদের খোলসা করে বলুন তো, কমলার গর্ভের সন্তানটি জমিদার হেমাঙ্গভূষণ বাবুর হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ডাক্তার সেনগুপ্ত একটু ইতস্তত করে বললেন, আমি তো আগেই বলেছি এটা হওয়া সম্ভব নয়। কেন বলুন তো? দেখুন, আমি আপনাদের সামনে প্রকাশ করতে বাধ্য হচ্ছি, জমিদার হেমাঙ্গভূষণ চৌধুরী মশাইয়ের কোনোদিনও সন্তানের পিতা হওয়ার ক্ষমতাই ছিল না। ওনার একটি জন্মগত ত্রুটি ছিল, যার কারণে ওনার কোনোদিনই সন্তান উৎপাদন করতে পারার কথাই নয়। এই জন্যই সুরবালা দেবীর সঙ্গে ওনার দীর্ঘ দাম্পত্য জীবনেও কোনোদিন কোনো সন্তান হয়নি। ডাক্তার সেনগুপ্তের কথা শুনে দারোগা রাখালবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। বলেন কি ডাক্তারবাবু, জমিদারের সন্তান ধারণের ক্ষমতাই ছিল না? তাহলে তো কমলার গর্ভের সন্তানের বাবা জমিদার বাবু নন। একদমই তাই, চিকিৎসাগতভাবে এটা অসম্ভব। জমিদার বাবু নিজেও এই সত্যটি জানতেন। তার মানে জমিদার বাবুকে কি ক্লিনচিট দেওয়া যায় ব্যোমকেশ বাবু? হ্যাঁ, অন্তত খুনের অভিযোগ থেকে মুক্তি দিতেই পারেন। কিন্তু তুমি তো বললে যে গর্ভের সন্তানের জন্যই খুনটা হয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই। এখন নিশ্চিত হয়েই বলছি, খুনটা অন্য কোনো কারণেই হয়েছে। আর সেই হারিয়ে যাওয়া চিঠির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ডাক্তার সেনগুপ্ত আর একটা অদ্ভুত কথা বললেন। আর একটা কথা, তবে জানি না কথাটা বলা এখানে ঠিক হবে কি না। সুরবালা দেবী একবার বাপের বাড়ি থেকে ফিরে যখন গর্ভবতী হয়ে গিয়েছিলেন, তখন জমিদারবাবু প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। কিন্তু সমাজের মুখ চেয়ে আর স্ত্রীর মর্যাদা বাঁচাতে তিনি কাউকেই কিছু বলেননি। গর্ভপাতের কাজটা কি আপনিই করেছিলেন? আগে হ্যাঁ। সেই ওষুধটা তার মানে জমিদার বাবুর আনা? জানারই তো কথা। ডাক্তার সেনগুপ্ত বললেন। ব্যোমকেশের মুখে হাসি ফুটল। কি অজিত, মিলল? বলেছিলাম না? কোন কথা? জমিদার বাবু কমলার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী না হলেও নিয়মিত যাতায়াতের জন্য সত্যিটা জানতে পারেন। সম্ভবত গর্ভপাতের জন্য কমলাকে উনি সাহায্যই করছিলেন। তাহলে সন্তানের বাবাটা কে? ব্যোমকেশের মতে তো সন্তানের বাবা যেই হন, সে অন্তত খুনটা করেনি। হ্যাঁ, অনাহুত সন্তানের মাকে খুন করতে হয়তো ইতস্তত করছিল। খুন করার ইচ্ছে তারও ছিল বলছেন? উড়িয়ে দেওয়া যায় না, কারণ সম্পর্কটা আর যাই হোক সম্মানজনক তো ছিল না। তাছাড়া কমলা নিজেও তো সন্তান ধারণে খুশি ছিল না। ডাক্তার সেনগুপ্ত চলে যাওয়ার পর রাখালবাবু হতবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ বাবু, তাহলে তো রহস্য আরো জটিল হয়ে গেল। ব্যোমকেশ চোখ দুটো বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হলো। সে ধীর গলায় বলল, রাখালবাবু, এবার সব ধাঁধা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। জমিদার বাবু সন্তানের পিতা হতে পারতেন না, অথচ ওনার স্ত্রী সুরবালা দেবী গর্ভবতী হয়েছিলেন। সেই সন্তানের গর্ভপাতের চেষ্টাও করা হয়। হ্যাঁ, ডাক্তার সেনগুপ্ত তো বললেন। ডাক্তারবাবু যেটা জানেন না, সেই খবরটা আমি খোঁজ খবর করে জানতে পেরেছি। সুরবালা দেবীর সঙ্গে একজন পুরুষের যে গোপন অবৈধ সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ফসলই ছিল এই কমলা। সুরবালা দেবী লোকলজ্জার ভয়ে বাপের বাড়ি শিমুলতলা গ্রামে গিয়ে সন্তান প্রসব করেন। সেই সন্তানই হলো কমলা। কমলার কেউ নয়, জমিদার পত্নী সুরবালা দেবীর নিজের মেয়ে, কিন্তু জমিদারের সন্তান নয়। তাহলে জমিদার বাবু সব জেনে শুনেও কমলাকে মেয়ের মতো কেন দেখতেন? স্নেহের টানে। জমিদার বাবু সুরবালা দেবীকে প্রচণ্ড ভালোবাসতেন। সুরবালা দেবীর মৃত্যুর আগে স্বামীর কাছে নিজের পাপের কথা স্বীকার করে
কমলার খোঁজখবর নেওয়ার এবং তাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হেমাঙ্গবাবু পত্নীর সেই শেষ ইচ্ছা রক্ষা করতেই কমলার খোঁজ করতে করতে সোনাগাছিতে এসে পৌঁছান। তিনি নিজের কন্যা সমা কমলাকে ওখান থেকে উদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু কমলা তখন ভাগ্যের পরিহাসে বেশ্যাবৃত্তিকে নিজের পেশা করে ফেলেছিল। তিনি সরাসরি সমাজকে নিজের স্ত্রীর অবৈধ সন্তানের কথা বলতে পারেননি, তাই খদ্দের সেজে ছদ্মনামে কন্যা সমা কমলার কাছে যেতেন এবং তাকে গোপনে অর্থ সাহায্য করতেন। আর মৃত্যুর আগে নিজের অনুশোচনা মেটাতে তিনি কমলার নামে সম্পত্তির 1/3 লিখে দিতে যাচ্ছিলেন। তাহলে কমলার গর্ভের সন্তানের বাবা কে? জমিদারের নায়েব রাজীব লোচন ঘোষই ছিল কমলার গোপন প্রেমিক। নায়েব রাজীব লোচন জমিদারের সম্পত্তি তছরূপ করে কমলাকে দিচ্ছিল আর কমলার সঙ্গে গোপনে মিলিত হচ্ছিল। কমলার গর্ভের সন্তান ছিল ওই নায়েব রাজীব লোচনেরই উরসজাত। কমলা গর্ভবতী হওয়ায় রাজীব লোচন ওকে টাকা দিতে বাধ্য হচ্ছিল। তাহলে নায়েবই কি কমলাকে খুন করেছে? না, আগেই তো বললাম, নায়েব রাজীব লোচন কমলাকে ভালোবাসত। সে নিজের সন্তান ও প্রেমিকাকে মারতে যাবে কেন? খুনটা গর্ভধারণের জন্য হয়নি রাখালবাবু। খুনের প্রকৃত কারণ অনেক বেশি ভয়ঙ্কর। কমলা ঘটনাচক্রে তার মায়ের একখানা পুরনো গোপন চিঠি পেয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল এক চরম সত্য। বহু বছর আগে জমিদার পত্নী সুরবালা দেবীর স্বাভাবিক মৃত্যু হয়নি। কেউ তাকে ধীরে ধীরে স্লো পয়জন করে খুন করেছিল। আর সেই বিষ প্রয়োগকারী খুনি আর কেউ নয়, সুরবালা দেবীর প্রাক্তন প্রেমিক, যে সুরবালা দেবীকে ব্ল্যাকমেল করত আর পরে তাকে বিষ খাইয়ে মেরেছিল। কমলা সেই চিঠি পেয়ে সেই আসল খুনিকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং এককালীন 5,000 টাকা দাবি করে। নিজের পুরনো পাপের ইতিহাস চাপা দিতেই সেই বিষ প্রয়োগকারী খুনি কমলাকে গলা টিপে হত্যা করেছে। অন্তঃসত্ত্বা হওয়া ছিল কেবল একটা ঘটনাচক্র। তাহলে সেই ভয়ঙ্কর খুনিটি কে ব্যোমকেশবাবু? তাকে ধরার জন্য একটা ফাঁদ পাততে হবে রাখালবাবু। খুনি এখনো কলকাতায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ভাবছে পুলিশ জমিদারকে গ্রেপ্তার করলেই সে চিরদিনের মতো পার পেয়ে যাবে। কিন্তু সত্যান্বেষীর চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। পরদিন সকালে খবরের কাগজের এক কোণে ছোট করে একটি খবর ছাপা হলো। সোনাগাছির কমলা হত্যাকাণ্ডের এক নতুন মোড়। পুলিশের হাতে এসেছে মৃতার মায়ের এক অতি গোপন ডায়েরি ও চিঠির অর্ধাংশ। জানা গেছে মৃতার মায়ের মৃত্যুর রহস্যের সাথে এই হত্যাকাণ্ডের সরাসরি যোগ রয়েছে। ডায়েরির বাকি অংশটি উদ্ধার করার জন্য পুলিশ আজ রাতে কমলার সেই সিল করা ঘরে আবার তল্লাশি চালাবে। খবরটি লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে এমনভাবে ছড়ানো হলো যাতে জমিদারের ঘনিষ্ঠ বৃত্তের সবার কানে খবরটা পৌঁছায়। ব্যোমকেশ বাড়িতে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। সে জানত খুনি অত্যন্ত চতুর হলেও নিজের পুরনো পাপের প্রমাণ লোপাট করার জন্য সে এই সুযোগ হাতছাড়া করবে না। সে অবশ্যই রাতের অন্ধকারে কমলার সিল করা ঘরে তল্লাশি চালাতে আসবে, যাতে পুলিশের হাত ডায়েরি বা চিঠির বাকি অংশের ওপরে না পড়ে। রাত তখন প্রায় 1টা। সোনাগাছির সেই গলিতে ঘুটঘুটে অন্ধকার। টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বাতাস বইছে শোঁ শোঁ শব্দে। কমলার দোতলা বাড়িটির চারধারে কোনো আলো নেই। পুলিশের সিল করা দরজার সামনে কোনো পাহারাদারও চোখে পড়ছে না, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে। হঠাৎ গলির মুখ দিয়ে এক ছায়ামূর্তি এগিয়ে এলো বাড়ির দিকে। লোকটার পরনে কালো আলখাল্লা গোছের চাদর, মুখখানা চাদরের আড়ালে ঢাকা। সে অত্যন্ত সাবধানে চারপাশটা দেখে নিয়ে বাড়ির পাশে থাকা পাইপ বেয়ে অনায়াসে দোতলার বারান্দায় উঠে গেল। বারান্দার জানলার কাজটি সে অত্যন্ত দক্ষতার সঙ্গে একটা হিরের কাটার দিয়ে কেটে জানলাটা খুলে ঘরের ভেতরে প্রবেশ করল। একটা আতরের গন্ধ নাকে এলো। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ছায়ামূর্তিটি পকেট থেকে একটা ছোট টর্চ বের করে তার সরু আলো ফেলল কমলার বিছানার চারধারে। তারপর সে আলমারির ড্রয়ার ও লকারগুলো খুব দ্রুত হাতড়াতে লাগল। কিছু খুঁজছেন বুঝি উকিলবাবু? হঠাৎ ঘরের কোণ থেকে একটা শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ছায়ামূর্তিটি চমকে উঠে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করতে চাইল, কিন্তু তার আগেই ঘরের আলো দপ করে জ্বলে উঠল। আলো জ্বলতেই দেখা গেল দরজার মুখে রিভলভার হাতে দাঁড়িয়ে আছেন দারোগা রাখালবাবু। ওনার পিছনে কনস্টেবল শ্রীচরণ আর হরিপদ।
আর ঘরের কোণে সোফায় শান্তভাবে বসে আছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আর তার সহকারী অজিত। ছায়ামূর্তিটি পালানোর চেষ্টা করতে গিয়ে দেখল বারান্দার জানলার বাইরেও পুলিশের রাইফেল ওঁচানো। সে অসহায়ভাবে নিজের হাতে ছুরিটি মেঝেতে ফেলে দিল। ব্যোমকেশ এগিয়ে গিয়ে লোকটির মুখের চাদরটা এক ঝটকায় সরিয়ে দিল। চাদর সরতেই ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। লোকটা আর কেউ নয়, জমিদারের দীর্ঘদিনের বিশ্বস্ত উকিল এবং সম্ভ্রান্ত ব্যারিস্টার নরেন্দ্র বসু। নরেন্দ্র বসুর মুখখানা তখন ভয় আর রাগে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো হিংস্র পশুর মতো জ্বলছে। নমস্কার ব্যারিস্টার সাহেব। রাতের অন্ধকারে পরের ঘরে ডায়েরি খুঁজতে আসাটা কিন্তু আইনের চোখে মস্ত বড় অপরাধ। তাছাড়া আপনার মতো এত বড় ব্যারিস্টারের এরূপ মানায় না। নরেন্দ্র বসু কোনো কথা বললেন না, কেবল দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে রইলেন। রাখালবাবু এগিয়ে এসে ওনার হাতে হাতকড়া পরিয়ে দিয়ে বললেন, ব্যারিস্টার নরেন্দ্র বসু, নিজের সন্তান শ্রীমতী কমলাবালা দাসীকে হত্যা করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করছি। চলুন রাখালবাবু, জমিদারবাবুর বৈঠকখানায় বসে আড্ডা দিতে দিতে সেখানে সবার সামনে ব্যারিস্টার সাহেবের সমস্ত কীর্তিকলাপ ফাঁস করে দিতে হবে। সত্যের আলোতে সব অন্ধকার দূর করা খুব দরকার। জমিদার বাবুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। তার ড্রয়িং রুমের টেবিল ঘিরে বসে রয়েছেন সবাই। জমিদার হেমাঙ্গ ভূষণ চৌধুরী, নায়েব রাজীব লোচন ঘোষ, ডাক্তার সেনগুপ্ত, দারোগা রাখালবাবু, ব্যোমকেশ আর অজিত। আর ঘরের এক কোণে কাঠের চেয়ারে হাতকড়া পরা অবস্থায় বসে আছেন ব্যারিস্টার নরেন্দ্র বসু। ওনার পিছনে দুজন কনস্টেবল কড়া পাহারা দিচ্ছে। ঘরের পরিবেশ অত্যন্ত থমথমে। টেবিলের ওপর রাখা কমলার ঘরে পাওয়া সেই মুক্তোর বোতাম আর আধ খাওয়া চায়ের কাপের ছবি। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে বলল, মূল বিষয়ে যাব, তবে তার আগে একটা কথা ডাক্তারবাবু। ময়না তদন্তে কি পাকস্থলীতে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল? আগে হ্যাঁ, পাওয়া গিয়েছিল। এর অর্থ সেদিন গিয়েছিলেন 3 জন। একজন মারোয়ারি লোক যিনি চা খান না, তারপর গিয়েছিলেন জমিদার বাবু, উনি অর্ধেক চা খেয়েই চলে গিয়েছিলেন, অর্থাৎ পরে আর একজন সেই চায়ে ওষুধ মেশায়। রাখালবাবু, এই মামলার সব থেকে বড় ভুলটা আপনারা করেছিলেন প্রথম দিনে। আপনারা সবাই ধরে নিয়েছিলেন কমলার গর্ভধারণই ছিল খুনের প্রধান মোটিভ। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমরা ভেবেছিলাম জমিদার বাবুর সন্তান বলেই উনি কলঙ্কের ভয়ে কমলাকে খুন করেছেন। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ উল্টো। কমলার গর্ভের সন্তানের পিতা জমিদার হেমাঙ্গবাবু নন। ওনার পিতৃধারণের ক্ষমতাই ছিল না। সন্তানের পিতা ছিলেন নায়েব রাজীব লোচন ঘোষ। রাজীব লোচনও কমলার ঘরের নিয়মিত খদ্দের ছিলেন। উনিই ছিলেন আসল গোপন প্রেমিক। কমলা গর্ভবতী হওয়ায় রাজীব লোচন অত্যন্ত খুশি হয়েছিলেন। উনি কমলার রাজকীয় খরচের যোগান দিতে জমিদারের টাকা গোপনে সরাচ্ছিলেন। নায়েব রাজীব লোচন লজ্জায় আর অনুশোচনায় মুখ নিচু করে রইলেন। ওনার চোখ দিয়ে জল পড়ছিল। কমলাকে আমি ভালোবাসতাম। আমি আমি টাকা চুরি করেছি, শাস্তি মাথা পেতে নেব, কিন্তু কমলাকে আমি মারিনি। সেটা আমরা জানি। রাখালবাবু, উইলের ট্রাস্টি কে ছিলেন? নরেন বাবু, অর্থাৎ জমিদার বাবুর ফাঁসি হলে সব সম্পত্তি পাবেন উকিল বাবুই। ব্যোমকেশ এবার তীব্র দৃষ্টিতে ব্যারিস্টার নরেন্দ্র বসুর দিকে তাকাল। সে বলল, আসল খুনি হলেন এই ব্যারিস্টার নরেন্দ্র বসু। কেন? তার ইতিহাস জানতে হলে আমাদের আজ থেকে 25 বছর আগে ফিরে যেতে হবে। নরেন্দ্র বসু তরুণ বয়সে জমিদার পত্নী সুরবালা দেবীর প্রেমিক ছিলেন, যখন সুরবালা দেবী শিমুলতলা গ্রামে বাপের বাড়িতে থাকতেন। বিয়ের পরও নরেন্দ্র বসু সুরবালা দেবীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এদিকে সহবাসে জমিদারবাবু অপারগ। এই দাম্পত্য বঞ্চনা দিনের পর দিন ধরে এটা সুরবালা দেবীকে বিক্ষিপ্ত করে তুলল। সুরবালা দেবী যখন বাপের বাড়ি যান, তখন ওনার গর্ভে নরেন্দ্রবাবুর সন্তান জন্ম নেয়। সেই সন্তানই হলো কমলা, অর্থাৎ কমলা ছিলেন নরেন্দ্র বসুর নিজের গর্ভজাত মেয়ে। তার মানে নিজের মেয়েকেই নরেন্দ্রবাবু খুন করলেন? হ্যাঁ অজিত, পাপের কোনো সীমা থাকে না। সুরবালা দেবী যখন কলকাতায় জমিদারের ঘরে ফিরে আসেন, নরেন্দ্র বসু সুরবালা দেবীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন এবং জমিদারের সম্পত্তির ওপর লোভ বাড়াতে থাকেন। একসময় সুরবালা দেবী
নরেন্দ্র বসুর এই নোংরা চক্রান্ত সহ্য করতে না পেরে সব সম্পর্ক ছিন্ন করতে চান। তখনই নরেন্দ্র বসু সুরবালা দেবীকে ধীরে ধীরে স্লো পয়জন দিয়ে মেরে ফেলেন, যাতে ওনার কোনো চক্রান্ত জমিদারের কানে না যায়। সুরবালা দেবী মৃত্যুর আগে স্বামীর কাছে কমলার সত্য গোপন রেখে কমলার দেখভালের দায়িত্ব দিয়েছেন। জমিদারবাবু স্ত্রীর শেষ ইচ্ছা রক্ষা করতে সোনাগাছিতে কমলার খোঁজ পান। তিনি সরাসরি নিজের স্ত্রীর অবৈধ সন্তানকে বাড়ি নিয়ে আসতে পারেননি সমাজের ভয়ে। তাই খদ্দের সেজে ছদ্মনামে কন্যা সমা কমলার কাছে নিয়মিত যেতেন এবং তাকে নিজের 1/3 সম্পত্তি লিখে দিচ্ছিলেন। কিন্তু নরেন্দ্র বসু কমলার কাছে জমিদারের এই ঘন ঘন যাওয়া দেখে ভয় পেয়ে যান। তিনি ভাবলেন কমলা হয়তো সব জেনে ফেলেছে। ব্যোমকেশ নরেন্দ্র বসুর দিকে আঙুল নির্দেশ করে বলল, কমলা ঘটনাচক্রে ওর মায়ের একটি পুরনো চিঠি পেয়েছিল, যা সিংহগড় গ্রাম থেকে কমলার দূর সম্পর্কের পিসি ওকে দিয়েছিলেন। সেই চিঠিতে সুরবালা দেবী নিজের মৃত্যুর আগে নরেন্দ্র বসুর বিষ প্রয়োগের আশঙ্কার কথা লিখে গিয়েছিলেন। কমলা সেই চিঠি পেয়ে নিজের গর্ভ ও প্রেমিক নায়েবের সঙ্গে বাঁচার জন্য এককালীন 5,000 টাকা নরেন্দ্র বসুর কাছে দাবি করে ব্ল্যাকমেইল শুরু করে। নরেন্দ্র বসু বুঝতে পারেন কমলা বেঁচে থাকলে ওনার ফাঁসি নিশ্চিত। তাছাড়া কমলাকে খুন করে যদি জমিদার হেমাঙ্গ ভূষণকে ফাঁসানো যায়, তবে জমিদারের বিপুল সম্পত্তি ওনার ট্রাস্টি হিসেবে নরেন্দ্র বসুর হাতে চলে যাবে। ব্যোমকেশ খুনের রাতের বর্ণনা দিতে লাগলো। 25শে চৈত্র রাতে নরেন্দ্র বসু আইনগত কাগজপত্র দেখার অজুহাতে কমলার ঘরে আসেন। তিনি কমলার জন্য আনা দার্জিলিং চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। কমলা যখন অঘরে ঘুমিয়ে পড়ে, তখন তিনি নিজের রেশমি ওড়না দিয়ে কমলার শ্বাসরোধ করে খুন করেন। ধস্তাধস্তির ভান করার জন্য তিনি আগে থেকেই চুরিকৃত জমিদারের মুক্তোর বোতামটি মেঝেতে ফেলে যান, যাতে পুলিশ সহজেই জমিদারকে খুনি ভাবে। কিন্তু তিনি একটি মস্ত ভুল করেছিলেন। বোতামের হুকটি তিনি নিজের কাটার দিয়ে কেটেছিলেন, যা ধস্তাধস্তিতে সুতো ছেঁড়ার কোনো চিহ্ন রাখেনি। নরেন্দ্র বসু হঠাৎ হো হো করে হেসে উঠলেন। আরে টিকটিকি, আমি সুরবালাকে মেরেছি, আমি কমলাকে মেরেছি। ও আমার নিজের মেয়ে হলেও শেষে বেশ্যা হয়ে গিয়েছিল। ও আমার সম্ভ্রান্ত সমাজের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, তাই ওকে তো মরতেই হতো। নিয়ে যাওয়া কে? দুজন কনস্টেবল নরেন্দ্র বসুকে টেনে সরিয়ে নিয়ে চলে গেল ঘর থেকে। সব শান্ত হওয়ার পরে রাখালবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আশ্চর্য, আমরা গর্ভ নিয়ে এত ভাবলাম, অথচ খুনটা গর্ভের জন্যই হয়নি। ব্যোমকেশ ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে বলল, মানুষ প্রায়ই যে সত্য সবচেয়ে জোরে চিৎকার করে, তার আড়ালেই আসল সত্য লুকিয়ে থাকে রাখালবাবু। কমলার মৃত্যুটা ছিল বহু বছরের এক পাপের শেষ সাক্ষীর মুখ বন্ধ করার অপচেষ্টা। পাপ কখনো একা আসে না অজিত, তার ছায়া প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুসরণ করে। কমলার বিচার আজ হয়েছে, কিন্তু তার জীবন যে সমাজ কেড়ে নিয়েছিল, তার বিচার আর কে করবে? আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।